আমার নাম রবিন। আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম আর ওকেই বিয়ে করতে চাইতাম। কিন্তু আমার বাড়ির লোকেরা এর বিরুদ্ধে ছিল। তারপরেও আমি আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে সেই মেয়েকে বিয়ে করে নিই। নিজের ইচ্ছায় বিয়ে করার কারণে আমার বাবা মা আমাকে বাড়ি থেকে বের করে দেন। আমাদের পাড়ারই একটা মেয়ের সাথে আমার প্রেম হয়ে যায়। ওর নাম শিমলা। শিমলাকে আমি ছোটবেলা থেকেই পছন্দ করতাম। শিমলার জন্য আমি আমার বাবা মায়ের সাথে কয়েকবার ঝগড়াও করেছিলাম। তাদেরকে অনেকবার বলেছিলাম যে আমি ওকে ভালোবাসি, কিন্তু তারা আমার সাথে ওর বিয়ে দেওয়ার জন্য রাজি হচ্ছিলেন না। এই কারণে বাধ্য হয়ে শিমলাকে নিয়ে পালিয়ে বিয়ে করতে হয়। আমরা দুজনেই নিজেদের পরিবার ছেড়ে অনেক দূরে এই শহরে থাকছি। এখানে আসার পর আমরা স্বামী স্ত্রী নিজের জীবন নতুনভাবে শুরু করে দিয়েছিলাম। আমি শিমলার সঙ্গে কোর্ট ম্যারেজ করে নিয়েছি। আমাদের দুজনের জীবন খুব সুন্দর ছিল। আমি আর শিমলা দুজনেই ভালো ফ্যামিলিতে মানুষ হয়েছি। আমাদের দুজনের বাড়িতেই কোনো জিনিসের কোনো অভাব ছিল না। কিন্তু এখন নিজেদের পরিবার থেকে অনেক দূরে আমাদের অনেক রকম সমস্যার সামনে পড়তে হয়। কিন্তু তারপরেও এই অবস্থা থেকে লড়াই করে আমরা সবকিছু ঠিক করে নিলাম। শিমলা পড়াশোনা জানত, ওর নার্সিংয়ের কোর্স করা ছিল। আমি অনেক দূর অবধি পড়াশোনা করেছিলাম। এই কারণে আমি একটা ভালো কোম্পানিতে চাকরি পেয়ে যাই। এখন আমাদের দুজনের জীবন খুব সুন্দরভাবে কাটছিল। আমরা একটা ঘর ভাড়া নিয়ে থাকতাম। আমাদের দুজনেরই নিজেদের পরিবারের কথা খুব মনে পড়ত। বাবার রাগের কথা আমি জানতাম, তাই যেমন তেমন ভাবে নিজের মনকে বুঝিয়ে দিয়েছিলাম। কিন্তু শিমলা নিজের মনকে বোঝাতে পারছিল না। এই কারণেও নিজের মায়ের সাথে ফোনে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল। কিন্তু ওর মা ওকে পরিষ্কারভাবে বলে দিল, তোর এই বাড়িতে কোনো জায়গা নেই। আমাদের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। তাই আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবি না। তুই আমাদের জন্য মরে গেছিস। নিজের মায়ের এই কথা শুনে ও খুব কান্না করেছিল। সময়ের সাথে সাথে ও নিজের পরিবারের লোকেদের ভুলে গেছিল। কেননা বিয়ের 3 মাস পরে শিমলা জানতে পারল যে ও মা হতে যাচ্ছে। এই খুশির খবরে আমাদের দুজনেরই মাথা থেকে নিজেদের পরিবারের কথা বের করে দিয়েছিল। আর যে সন্তান আসতে চলেছে আর ব্যাপারে চিন্তা করতে লাগলাম। ওর কথা ভেবে ভেবে খুশি হতে লাগলাম। আর তারপরে 9 মাস পূর্ণ হওয়ার পরে আমার স্ত্রী খুব সুন্দর একটা ছেলের মা হয়েছিল, যাকে দেখে আমরা পুরো জীবন কাটাতে পারতাম। ওকে দেখে আমরা আমাদের জীবনের সমস্ত দুঃখ ভুলে গেছিলাম। ছেলের সঙ্গে আমাদের জীবন খুব ভালো চলছিল। আমরা দুজন স্বামী স্ত্রী খুব খুশি ছিলাম। এভাবেই কয়েক বছর কেটে গেল। আর ধীরে ধীরে আমার ছেলে 8 বছর হয়ে গেল। আমরা ওর ছোট থেকে ছোট খুশির খেয়াল রাখতাম। ও যা বলতো সেটা সময়ের আগেই পূরণ করে দিতাম। জীবন এভাবেই কাটছিল। কিন্তু একদিন যখন আমি অফিস থেকে ফিরছিলাম, তখন হঠাৎই আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপর লোকজন আমাকে রাস্তা থেকে উঠিয়ে হাসপাতালে পৌঁছে দেয়। আমার স্ত্রীকে ফোন করে দেয়। আমার স্ত্রী আর ছেলে খুব ভয় পেয়ে গিয়েছিল। তারা হাসপাতালে এসে হাউমাউ করে কান্না করতে লাগল। আমি ঠিকই ছিলাম, কিন্তু আমার এক পায়ে গভীর চোট লেগেছিল, যার কারণে আমি চলাফেরা করতে পারছিলাম না। ডাক্তার আমার চিকিৎসা করে বললেন আমাকে প্রায় 2 বছর বেড রেস্টে থাকতে হবে। যদি আমি এদিকে দেন না দিই, তাহলে সারা জীবনের জন্য আমি পঙ্গু হয়ে যেতে পারি। আমার ছেলের স্কুলের খরচ, সংসারের খরচ, এখন তো আবার আমার ওষুধের খরচ কিভাবে জোগাড় হবে, সেটা নিয়ে আমি খুব টেনশনে পড়ে গেলাম। যেমন তেমন ভাবে আমি হাসপাতাল থেকে ডিসচার্জ নিলাম। কিন্তু ডাক্তার আমাকে বেড রেস্ট নেওয়ার জন্য বলেছিল। কিন্তু আমি যদি বেড রেস্ট নেই, তাহলে অফিসে কে যাবে? আর আমাদের সংসার কিভাবে চলবে? যেমন তেমন ভাবে কয়েকদিন তো আমরা কাটিয়ে দিলাম। কিন্তু এরপরে সংসারের অবস্থা বদলাতে লাগল। বাড়িতে সমস্যা শুরু হতে লাগল। ছেলের পড়াশোনাও থেমে যাচ্ছিল, কেননা জমানো টাকাও ছিল না। বারবার আমার কোম্পানির বস আমার চিকিৎসার জন্য টাকা দিয়েছিল, কিন্তু সেও কতবার টাকা দিতে পারে? সংসারে অনেক সমস্যা এসেছিল। বুঝতে পারছিলাম না যে আমার কি করা উচিত। এরপর একদিন আমার স্ত্রী বলতে লাগল, তুমি তো জানো আমার নার্সিংয়ের কোর্স করা আছে। আমি নার্সিং হোমে সহজেই চাকরি পেতে পারি। যদি তুমি আমাকে চাকরি করার পারমিশন দাও, তাহলে আমি অ্যাপ্লাই করে দেখি। একমাত্র এভাবেই আমাদের বাড়ির অবস্থা ঠিক হতে পারে। যখন তুমি ঠিক হয়ে যাবে আর চাকরিতে যেতে শুরু করবে, তখন আমি আর চাকরি করব না।
আমার স্ত্রী এই কথা বলার সময় সংকুচিত হচ্ছিল। কেননা ও জানত যে আমি মেয়েদের চাকরি করার বিরুদ্ধে ছিলাম। কিন্তু এখন যা অবস্থা তাতে আমি ওকে চাকরি করার পারমিশন দিয়ে দিয়েছি। আমার স্ত্রী একটা বড় নার্সিংহোমে চাকরির জন্য অ্যাপ্লাই করল। আরও সহজেই চাকরি পেয়েও গেল। এভাবে আমার স্ত্রী নার্সের চাকরি করতে শুরু করে দিল। ও আমাকে নিয়ে চিন্তিত ছিল যে ও বাড়ি থেকে বাইরে চাকরি করতে গেলে আমার কি হবে, আমার ছেলের খেয়াল কে রাখবে। আমি ওকে বোঝালাম যে তুমি চিন্তা করো না, মাত্র কয়েকদিনের ব্যাপার, ভগবানের ইচ্ছায় আমার পা ঠিক হয়ে গেলেই তোমাকে আর বাড়ির বাইরে যেতে হবে না। ছেলেকে সকালে স্কুলে পৌঁছে দিয়ে সেখান থেকে নার্সিংহোমে চলে যেত। আমার সমস্ত কাজও করে দিয়ে যেত। আমার এক বন্ধু ছিল যে বেশিরভাগ সময় নাইট শিফট করত। ওর দিনের বেলা ঘুমানোর জন্য একটা ঘর দরকার। এই কারণে আমি ওকে বললাম, তোর ঘর ভাড়া নেওয়ার দরকার নেই। সারাদিন আমার স্ত্রী বাড়ির বাইরে থাকে, শুধু রাতের বেলা বাড়িতে আসে। এই কারণে তুই আমার সাথে আমার বাড়িতে থেকে যা। আমার বন্ধু আগে অন্য শহরে থাকত, কিন্তু এখনো পোস্টিং এখানে হয়েছে। আমি এই কথা বলার পরে ও নিজের জিনিসপত্র নিয়ে আমার বাড়িতে এসে গেল। এতে আমার স্ত্রীর কোনো অসুবিধা ছিল না, বরং যত খুশি হয়েছিল যে সারাদিন আমার সাথে থাকার মতো কেউ এসে গেছে। এখনো চিন্তামুক্ত হয়ে নিজের চাকরি করতে পারবে। আমার ছেলেকে স্কুল থেকে আমার বন্ধু নিয়ে আসত। আমার স্ত্রী সবার জন্য খাবার বানিয়ে চলে যেত। আমার বন্ধু দুপুরবেলা খাবার গরম করত। তারপরে আমরা দুজনে খাবার খেয়ে ঘুমিয়ে পড়তাম। সন্ধেবেলা ঘুম থেকে উঠে আমার বন্ধু কথায় কথায় কিভাবে সারাদিন কেটে যেত আমি বুঝতেই পারতাম না। আমার স্ত্রীর চাকরি করার 11 মাস হয়ে গেছে। আমার স্ত্রীর কারণে আমাদের সংসারের অবস্থা আগের মতো হয়ে গেছে, বরং আগের থেকে বেশি ভালো হয়ে গেছে। কেননা আমার স্ত্রী আমার থেকে বেশি টাকা বেতন পেত। একদিন আমার স্ত্রী বাড়িতে এসে আমাকে বলল যে ও ট্রান্সফার ব্যাংকের একটা নার্সিংহোমে হচ্ছে, সেখানেও 6 মাসের ট্রেনিং হবে। এই কারণে আমার স্ত্রী আর কয়েকজন স্টাফ সেখানে যাচ্ছে। আমি আমার স্ত্রীকে বললাম যে তুমি যাও, এমনিতেও বেশিরভাগ সময় তোমার নার্সিংহোমে কাটে। যদি তুমি যেতে চাও তাহলে যেতে পারো। আমার স্ত্রী আমার এই কথা শুনে খুশি হয়ে গেল, আর ও যাওয়ার জন্য গুছানো করতে শুরু করে দিল। মাত্র 6 মাসের ব্যাপার, তারপর আবার এখানে চলে আসবে। আর আমিও ধীরে ধীরে রিকভার হতে শুরু করেছি। ডাক্তার আমাকে বলেছে যে আমি বিছানায় উঠে বসতে পারি, কিন্তু এখনই হাঁটাচলা করতে পারবো না। আমার স্ত্রী খুশি মনে থাইল্যান্ডের জন্য বেরিয়ে পড়ল। আমি আমার স্ত্রীকে বললাম, ওখানে পৌঁছানোর পরে কল করে জানিয়ে দিও, না হলে আমি টেনশনে থাকব। আমার স্ত্রী শিমলা বলল, সেখানে পৌঁছেই তোমাকে ফোন করে দেব। শিমলা যখন ব্যাংকে পৌঁছল তখনও আমাকে কল করে বলে দিল যে ও ভালোভাবেই সেখানে পৌঁছে গেছে, আর পরের দিন থেকেই ডিউটিতে জয়েন করবে। কয়েকদিন এভাবেই কেটে গেল। শিমলা আমাকে প্রতিদিন কল করে বলতো যে ও একদম ঠিক আছে। ও আমার ছেলের সাথে ভিডিও কলে কথা বলতো যাতে আমরা একে অপরকে দেখে শান্তি পেতে পারি। কয়েকদিন এভাবেই কেটে গেল। কিন্তু হঠাৎ করে শিমলা কাজের চাপের কথা বলে আমাদের সঙ্গে কথাবার্তা কম বলতে লাগল। কখনো বলতো আমি ব্যস্ত, পরে কথা বলবো। আবার কখনো বলতো আমার এখন কথা বলার সময় নেই। কয়েকদিন এভাবেই কেটে গেল। এরপরে 2 দিন থেকে আমি শিমলার করে আসার অপেক্ষায় ছিলাম। কিন্তু শিমলা আমাকে কল করল না। যখন আমি বল করতাম তখন রিং বাজতে থাকত, কিন্তু ও ফোন রিসিভ করত না। ছেলে প্রতিদিন আমাকে জিজ্ঞেস করত যে মা ফোন কেন করছে না, আমাদের সঙ্গে কোনো কথা বলছে না, মা কি আমাদের ভুলে গেছে। এখন আমি ছেলেকে কি বলবো? কিছুই মাথায় আসতো না। আমার মাথায় আসতো না যে বিদেশ যাওয়ার পরে শিমলা কিভাবে আমাদের ভুলে থাকতে পারে। কিছুদিন এভাবেই কেটে গেল। ওদিক থেকে আমার কাছে ফোন আসতো না। যখনই ফোন করতাম তখন ওদের থেকে কল রিসিভ হতো না। বুঝতে পারছিলাম না যে আমি কি করব। আমার বন্ধু আমাকে সান্ত্বনা দিতে চাইত। 2 মাস এভাবেই কেটে গেল। আমার স্ত্রীর ব্যাপারে কিছু জানতে পারছিলাম না। আমার ছেলে বারবার নিজের মাকে মনে করত। একদিন তো ও কান্না করতে করতে বলতে লাগল যে বাবা, আমার তো মনে হয় মা আর এই দুনিয়াতে নেই, তাই সে আমাদের সাথে কথা বলছে না। একদিন আমার বন্ধু এমন একটা কথা বলল যেটা শুনে আমি অবাক হয়ে গেলাম।
আমার বন্ধু বলল যে বৌদি হয়তো ওখানে গিয়ে কাউকে পছন্দ করে ফেলেছে, আর সে তার সাথে বিয়ে করে নিয়েছে। না জানি হঠাৎ এসব কি থেকে কি হয়ে গেল। ভগবানের কৃপা ছিল যে আমি ধীরে ধীরে সুস্থ হয়ে গিয়েছিলাম, আর ডাক্তার আমাকে হাঁটাচলা করার জন্য বলে দিয়েছিলেন। কিন্তু ভিতরে ভিতরে আমাকে নিজের স্ত্রীর চিন্তা হতো। আমি আমার বন্ধুকে বললাম, যেভাবেই হোক আমার থাইল্যান্ড যাওয়া উচিত, আর সেখানে গিয়ে সিমলার কোচ করা উচিত। আমার বন্ধু বলতে লাগল, এটা কিভাবে সম্ভব? থাইল্যান্ড এত বড়, সেখানে গিয়ে আমরা ওর স্ত্রীকে কিভাবে খুঁজব? আমি আমার বন্ধুকে বললাম, আমি জানি আমার স্ত্রী কোনো নার্সিংহোমে নার্সের চাকরি করত, আরও ব্যাংকের কোনো নার্সিংহোমে গিয়েছে। সেখানে গেলে আমি ঠিকই আমার স্ত্রীকে খুঁজে নেব, আর আমি ওকে এখানে ফিরিয়ে আনব। আমার বন্ধু বলতে লাগলে, কাজটা যতটা সহজ ভাবছিস এটা ততটা না। আমি বললাম, আমি কিছু জানি না, তুই প্লিজ আমাকে থাইল্যান্ড নিয়ে চল। আমি জোর করাতে আমার বন্ধু আমার সাথে থাইল্যান্ড যাওয়ার জন্য রাজি হয়ে গেল। ছেলেকে আমি আমার অন্য এক বন্ধুর বাড়িতে রেখে এলাম। তারপরে আমরা দুই বন্ধু একসাথে থাইল্যান্ড চলে এলাম। আমি জানতাম আমার স্ত্রী কোনো নার্সিংহোমে চাকরি করছিল, আগে হাসপাতালে চাকরি করত। আমি সেখান থেকেও সমস্ত ডিটেলস বের করে নিয়েছিলাম। থাইল্যান্ড পৌঁছানোর পরে আমরা দুজন ডাইরেক্ট সেই নার্সিংহোমে গেলাম যেখানে আমার স্ত্রী চাকরি করত। সেখানে আসার পরে আমি অনেক লোকের কাছে আমার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউই আমার স্ত্রীর ব্যাপারে জানত না। এমনকি আমি হাসপাতালে অনেক খুঁজলাম, কিন্তু কোথাও সিমলাকে দেখতে পেলাম না। এখানকার স্টাফরা এটাই বলেছিল যে কিছুদিন এখানে সিমলা ডিউটি করেছিল, কিন্তু তারপরে হঠাৎ এখানে আসা বন্ধ করে দেয়। তারপরেও কোথাও চলে গেছে, সেই ব্যাপারে এরা কিছুই জানে না। আমি তো এই কথা শুনে অবাক হয়ে গেলাম যে এত লোকের মধ্যে থেকে একটা মানুষ গায়েব হয়ে গেছে, কিন্তু এরা কেউ কিছুই জানে না, নাকি এটা জেনেও কেউ কিছু বলছে না। আমি বুঝতে পারছিলাম না। আমি সিমলাকে অনেক খুঁজলাম, কিন্তু ওকে কোথাও পেলাম না। অনেকদিন পর্যন্ত আমি সিমলাকে এদিক ওদিক খুঁজতে লাগলাম, কিন্তু ওর কোনো খুঁজি পেলাম না। তারপরে খুঁজতে খুঁজতে হার মেনে নিয়ে চুপচাপ বসে গেলাম, কেননা আমার হিম্মত শেষ হয়ে গেছে। কিন্তু বাড়িতে ফিরে যাওয়ার হিম্মতও আমার মধ্যে একদমই নেই, কেননা আমি আমার ছেলেকে কি জবাব দেব? ও তো এটাই ভেবে বসে আছে যে আমি তার মাকে সাথে করে নিয়ে আসব। তাই আমি আমার বন্ধুকে বললাম, তুই এখন ফ্লাইটে করে ফিরে যান, সেখানে গিয়ে নিজের চাকরিতে জয়েন কর, আর আমার ছেলের খেয়াল রাখিস। ও আমার সাথে থাকতে চাইছিল, কিন্তু আমি ওকে জোর করে ফেরত পাঠিয়ে দিলাম। না জানি কেন আমার মন মানছিল না যে আমার স্ত্রী আমাকে ধোঁকা দিয়েছে। ওই চাইলে তো দেশে বসেই আমাকে ধোঁকা দিতে পারত। আমাকে ধোঁকা দেওয়ার জন্য ওর এত দূরে আসার কি দরকার ছিল? যাই হোক, আমি সিদ্ধান্ত নিলাম যে আমি সিমলার সঙ্গে দেখা না করে এখান থেকে যাব না। বেশি না হলেও একবার অন্তত ওর সাথে দেখা করা আমার খুব প্রয়োজন। আসলে আমি জানতে চাইতাম যে ওর সাথে কি হয়েছে, আর ও আমাদের থেকে কেন দূরে আছে। কেন আমারই নার্সিং হোমের ভিতরে কিছু বর্বর মনে হচ্ছিল, কেননা এখানকার স্টাফ এরা খুবই অদ্ভুত ছিল। আমি ভেবেছিলাম যে যদি এখানে চাকরি করার বাহানায় নিজের স্ত্রীকে খোঁজার চেষ্টা করি, তাহলে নিশ্চয়ই সিমলার কোনো না কোনো খবর পেয়ে যাব। আমি নার্সিংহোমের সাফাই কর্মীর চাকরির জন্য সেখানকার ম্যানেজমেন্টের সঙ্গে কথা বললাম, আর তারা আমাকে এখানে চাকরিতে রেখে দিল। এখন আমি এখানে চাকরি করতে লাগলাম। আমার কাজ ঠিকঠাকই চলছিল। এখানে চাকরি করা অনেক দিন হয়ে গেল। একদিন আমি চুপচাপ বসে নিজের স্ত্রীর মোবাইল নাম্বারে বারবার ট্রাই করছিলাম, কিন্তু মোবাইল বন্ধ ছিল। তখনই হঠাৎ পিছন থেকে একজন ওয়ার্ড বয় আমার কাছে এসে বলতে লাগল, তোমাকে ডক্টর সেন ডাকছেন। আমি ডাক্তার সাহেবের কেবিনে গেলে তিনি বলতে লাগলেন, আমার কিছু ইম্পর্ট্যান্ট ফাইল বাড়িতে থেকে গেছে, তুমি আমার বাড়িতে গিয়ে ফাইলগুলো নিয়ে এসো। আমি বললাম, ডাক্তারবাবু, আমি এখানকার রাস্তাঘাট চিনি না। তিনি বললেন, আমার ড্রাইভার তোমাকে নিয়ে যাবে। তুমি বাড়িতে গিয়ে চাকরি নিয়ে বললেই সে তোমাকে ফাইল দিয়ে দেবে। কিন্তু আমি সিমলার স্বামী, এই কথাটা বেশিরভাগ স্থানেই জানত না। আমি ড্রাইভারের সাথে গাড়িতে বসেছিলাম। কিছুক্ষণ পরে সে আমাকে গাড়ি থেকে বেরিয়ে ভিতরে যাওয়ার ইশারা করলে আমি ভেতরে চলে গেলাম। সেখানে যে চাকরানী ছিল, আমি তাকে বললাম, ডাক্তার সাহেব কিছু ইম্পর্ট্যান্ট ফাইল বাড়িতে রেখে গেছেন, তার ঘর থেকে নিয়ে এসো। নিয়ে বলল, তুমি এখানে দাঁড়াও, আমি এখুনি নিয়ে আসছি। আমি সবেমাত্র দাঁড়িয়েছিলাম,
তখনই হঠাৎ আমার নজর একটা মহিলার উপরে পড়ল। যদিও সে আমার দিকে পিঠ করে দাঁড়িয়েছিল, কিন্তু না জানি কেন এই মহিলাকে দেখে কিছুটা অদ্ভুত মনে হচ্ছিল। আমি তার সামনে যাওয়ার চেষ্টা করতে লাগলাম, কিন্তু তখনই সে ঘুরে গেল। এরপর যখন আমি ওর মুখ দেখলাম, তখন যেন আমার হুঁশ উড়ে গেল। আমার এরকম মনে হলো যেন আমি নিজের পায়ের উপরে দাঁড়িয়ে থাকার মতো অবস্থাতেই নেই। আর সেও আমাকে অদ্ভুত নজরে দেখতে লাগল। হয়তো আমাকে চিনতে পেরেছিল, কেননা সে আর কেউ না বরং আমার স্ত্রী। আমার স্ত্রী শিমলা, যাকে আমি না জানি কত দিন থেকে খুঁজছি। আজকে ওকে আমি ডাক্তার ঘরে পেয়ে গেলাম। আর ও একদম ঠিকঠাক ছিল। ও আমাকে চিনতে পেরেছিল, তাই তো আমাকে হতবাক চোখে দেখছিল। আমি ওকে বললাম, শিমলা, তুমি এখানে? তুমি এখানে কি করছো? তুমি জানো আমি তোমাকে না জানি কবে থেকে খুঁজছি। আমাকে দেখে শিমলার চোখে জল এসে গেল। তারপরেও আমাকে বলতে লাগল, রবিন, তুমি এখানে কিভাবে আসলে? তুমি জানো আমি ভগবানের কাছে রোজ প্রার্থনা করি তোমার সাথে আমার কথা বলিয়ে দেওয়ার জন্য। আমি বললাম, কিন্তু তুমি এখানে কি করছো? আমার সাথে চলো, আমি তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আমার স্ত্রী বলতে লাগল, আমি তোমার সাথে এভাবে যেতে পারবো না। এই ডাক্তার আমাকে এখানে বন্দি করে রেখেছে। যদি তুমি আমাকে এখান থেকে মুক্ত করতে চাও, তাহলে আমাকে সাহায্য করো, কেননা আমি এখান থেকে সহজে বেরোতে পারবো না। আমার সমস্ত ডকুমেন্টস ডাক্তারের কাছে আছে। তুমি সেগুলো উদ্ধার করতে পারলে তবেই আমি এখান থেকে পালাতে পারব। ডাক্তার চলে আসার আগে তোমাকে একটা জরুরি কথা বলতে চাই। এখানের ডাক্তার আমাকে অনেকদিন যাবত বন্দী করে রেখেছে। আমি এখান থেকে মুক্তি চাই। আমার স্ত্রীর কথা শুনে আমার চোখে জল চলে এলো। আমি তার সমস্ত ডকুমেন্ট সংগ্রহ করে আমি আমার স্ত্রীকে সেখান থেকে বাঁচিয়ে আমার দেশে নিয়ে এলাম। আমার স্ত্রী অনেক সুন্দরী ছিল, আর তাই ডাক্তার আমার স্ত্রীকে পছন্দ করে ফেলেছিল, আর তাই তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। শিমলা এই প্রস্তাবে রাজি ছিল না, আর তাই তাকে তার বাসায় আটকিয়ে রেখেছিল। এখন আমি আমার স্ত্রীকে সেখান থেকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসলাম। সজীব, আপনি আমাকে 5 লাখ টাকা দেন, নইলে আমার বাবাকে আমি বাঁচাতে পারব না। সজীব বল, তুমি তো কাজের মেয়ে, আমার বাসায় কাজ করে এই টাকা তুমি পরিশোধ করতে অনেক সময় লেগে যাবে। তাই আমি এত টাকা তোমাকে ধার দিতে পারব না। বরং তুমি যদি আমার একটি কথা রাখো, তাহলে আমি তোমাকে টাকা দিতে পারি। তখন কাজের মেয়েটি বলল, কি কথা বলুন? আমি আপনার সব কথা রাখব, কিন্তু আমার বাবাকে আগে বাঁচাতে হবে। তারপর সজীব তার বাবার কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে কাজের মেয়ের হাতে তুলে দিল। কাজের মেয়েটি টাকা পেয়ে অনেক খুশি হয়েছিল, কিন্তু সেই টাকা যে তার জীবনকে তছনছ করে দিবে সেটা তো কাজের মেয়ে জানত না। সেই টাকার জন্য সজীব কাজের মেয়ের সাথে জোর করে। এবার মূল গল্পটি বলি। সুভাষচন্দ্র দাস যখন মধ্যরাত্রে ওঠেন, তখন পানি নিতে নিজের ঘর থেকে বের হন। ড্রয়িং রুমে এসে পানি পান করেন এবং ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হন। তিনি দেখতে পান যে তার ছেলের ঘরের লাইট এখনো জ্বলছে। তিনি ঘড়িতে তাকান এবং তখন রাত 1টা বাজে। তার মনে হয় যে তার ছেলে পড়াশোনা করছে। তার ছেলে কতই না লেখাপড়া করে, এবং তার পা অজ্ঞান তার ছেলের ঘরের দিকে অগ্রসর হয়। কিন্তু আগে যেই তিনি দরজা খুলতে যান, তখন তিনি কিছু অদ্ভুত শব্দ শোনেন, এবং তার পা থেমে যায়। কিছুক্ষণ চিন্তা করার পর তিনি দেখেন দরজাটি খোলা ছিল, এবং সেখানে কোনো লোক ছিল না।
যখন তিনি ধীরে ধীরে দরজা খুলে ভেতরে উকি মারেন, তখন তার চোখ বিস্ময়ে বিস্ফারিত হয়ে যায়। কারণ তার ছেলে এই সময় স্কুলের পড়া পড়ছে না, সে অন্য কিছু করছে। তিনি দেখেন যে তার ছেলে সজীব তার ঘরের কাজের মেয়ের সাথে গল্প করছে, একই বিছানায় শুয়ে। সুভাষচন্দ্র দাস যখন এটি নিজের চোখে দেখেন, তখন তার চোখ রাগে লাল হয়ে যায়। তিনি অবিরত দেখছিলেন এবং ভাবছিলেন যে তিনি স্বপ্নেও ভাবতে পারেন না যে তার ছেলে এমন কিছু করতে পারে। তিনি জানেন না যে তার পিছনে তাদের বাড়িতেই কবে থেকে চলছে। কিন্তু কিছুক্ষণ আগেই তার চোখ যা এখন রাগে লাল ছিল, ধীরে ধীরে তার মুখের অভিব্যক্তি পরিবর্তন হতে শুরু করে, এবং এখনকার চোখে রাগের পরিবর্তে এটি তখন ঘটে যখন তার নজর তার কাজের মেয়ের দিকে পড়ে, এবং তিনি ভাবতে শুরু করেন, আরে আমি কখনো ভাবিনি যে কাজের মেয়ে এত সুন্দর হবে। আমি কখনো ভাবতে পারি না যে আমার বাড়িতে এত সুন্দর একটি মেয়ে আছে। কিছু সময় ধরে তিনি সেই ঘরের ভিতরে সেই তার ছেলের দৃশ্য দেখে যাচ্ছিলেন, এবং ধীরে ধীরে আবার দরজা বন্ধ করেন এবং সেখান থেকে চলে যান, এবং নিজের ঘরে এসে ঘুমাতে চেষ্টা করেন। তিনি ঘুমানোর চেষ্টা করেন, কিন্তু তার চোখে ঘুম নেই। কিন্তু এরপর সুভাষ সাহেব যা ভাবছিলেন এবং যা করতে যাচ্ছিলেন এবং এই বাড়িতে কি হতে চলেছে, বন্ধুরা কেউ ভাবতেও পারবে না যে সুভাষ সাহেব কি ভাবছিলেন এখন। এরপর কাজের মেয়ের সাথে কি হতে চলেছে, এবং তার ছেলের সাথে কি হতে চলেছে। উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে একটি ধনী পরিবারে বড় কাপড় ব্যবসায়ী সুভাষচন্দ্র দাস একটি বড় বাংলোতে বাস করতেন। বাড়িতে মাত্র ৩ জন ছিলেন: সুভাষচন্দ্র দাস, তার স্ত্রী অনিলা এবং এক ছেলে সজীব। ছেলে সজীব একাদশ শ্রেণী শেষ করেছে এবং পরের শ্রেণীতে বছরে পড়ছে তাদের বাড়িতে। গত কয়েক বছর ধরে একজন কাজের মেয়ে এ বাড়িতে কাজ করছিল। তার বয়স ১৬ থেকে ১৭ বছর ছিল। মেয়েটির নাম ছিল অঞ্জনা। উত্তরাখণ্ডের চামোলির একটি ছোট্ট গ্রামের বাসিন্দা ছিল। তার পরিবার সম্পর্কে কিছু বলতে চাই। পরিবারে বাবা ছিলেন যিনি প্রায় অসুস্থ থাকতেন, এবং বৃদ্ধ মা যিনি প্রতিদিন পরিশ্রম করে কোনোভাবে সংসার চালাতেন। অঞ্জনা যখন জন্ম হল তখন সে খুব সুন্দর দেখতে হল। আসলে উত্তরাখণ্ড হিমাচল প্রদেশের মেয়েদের সৌন্দর্য আলাদা রকমের। ঈশ্বর তাদেরকে একটি বিশেষ রূপ দিয়েছেন। সেখানকার পরিবেশে এমন যে সেখানকার মেয়েরা খুবই ফর্সা ও সুন্দর হয়। এইরকম ভাবে চামলির মেয়ে অঞ্জনা যখন তার পরিবারের জন্য কাজের সন্ধানে দেরাদুন পৌঁছাল, তখন সে খুব বেশি পড়াশোনা করেনি, তবে দেখতে বেশ ভালো ছিল। ঈশ্বর তাকে সৌন্দর্যে ধন্য করেছিলেন, এবং তাকে চন্দ্রদাস সাহেবের বাড়িতে কাজ দেওয়া হল। সে বাড়ির সব কাজ ফুল টাইম গৃহকর্মীর মতো সামলাত। রান্না করা থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা পর্যন্ত সব কাজই সে করত। তাকে ১০,০০০ বেতনে নিয়োগ করা হয়েছিল। এখন অঞ্জনা সেখানে গত ১ বছর ধরে কাজ করছে। অঞ্জনা সেখানে খুশি ছিল, কিন্তু তার একটি সমস্যা ছিল। তার মালকিন অনিলা চন্দ্রদাস সাহেবের স্ত্রী খুব রাগী মহিলা ছিলেন। তার স্বভাব খুব কঠোর ছিল। তিনি প্রতি ছোট্ট বিষয়ে অঞ্জনার উপর চিৎকার করে উঠতেন। অঞ্জনার করা কোনো কাজকর্ম তার পছন্দ হতো না। তিনি তার কথা শুনিয়ে যেতেন এবং অঞ্জনা তার এই বকবকানিতে বেশ বিরক্ত ছিল। অঞ্জনা হয়তো কম পড়াশোনা করেছিল, কিন্তু সে খুব তীক্ষ্ণ বুদ্ধির ছিল, খুব খুশি আর ছিল, এবং এখন সে নিজের মনে একটি সিদ্ধান্ত নিয়েছে যে একদিন আমিই বাড়ির মালকিন হব, এবং সেই দিন আমি এই ম্যাডামকে বোঝাব যে লোক দেখানো কাকে বলে এবং কেমন লাগে। এখন সুভাষচন্দ্রের ছেলে সজীবের কথা বলি। সে কলেজে যেত এবং কলেজ থেকে ফিরে এসে সে ২ দিন ধরে শুধু নিজের ঘরে পড়াশোনা করত। তার বাবা ভাবতেন যে তাদের ছেলে পড়াশোনা করছে। যখন অঞ্জনা সজীবের ঘর পরিষ্কার করতে যেত, তখন সজীব রেগে যেত এবং অঞ্জনার উপর চিৎকার করত যে, আমি তোমাকে কতবার বলেছি যে যখন ঘরে আসবে তখন ভিতরে আসার আগে ঠক ঠক করবে। তুমি সোজা ভিতরে চলে আসো, তুমি একেবারে বুঝতে পারো না। অঞ্জনা সরি বলত, কিন্তু পরের বার আবার ভুলে যেত। এইভাবে একদিন যখন অঞ্জনা ঘরে যায়, তখন সজীব বাথরুমে স্নান করছিল, এবং যখন অঞ্জনা ঘর পরিষ্কার করছিল, তখন সে তার বালিশের নিচে বই এর মতো কিছু একটা দেখতে পেয়ে সে হতভম্ব হয়ে যায়। এটি একটি ম্যাগাজিন ছিল যা সজীবের। সে একের পর এক পাতা উল্টাতে থাকে, এবং যখন সে তাতে ছাপা কিছু ছবিগুলি এবং লেখাগুলি পড়তে শুরু করে, তখন তার মন ও মস্তিষ্ক উত্তেজিত হতে শুরু করে।
ঠিক তখনই সে সজীবের বের হওয়ার শব্দ শুনে, তাই সে তাড়াতাড়ি ম্যাগাজিনটি ফিরিয়ে রেখে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার পর সেখান থেকে বেরিয়ে যায়। পরে আবার যখন সেখানে যায়, তখন সজীব ব্যালকনিতে তার ফোনে ব্যস্ত ছিল এবং তার ল্যাপটপও তখন বিছানায় রাখা ছিল। তার স্ক্রিনে কিছু চলছিল এবং যখন অঞ্জনা গিয়ে দেখে, তখন সে সেখানে একটি ভিডিও চলছে দেখতে পায়। এটি দেখে অঞ্জনার মনে বিরক্তি সৃষ্টি হয়। অঞ্জনা তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে তার ঘরে চলে যায়। তারপর তার মাথা কাজ করা শুরু করে এবং সে তার পরিকল্পনা আসে যে এই চন্দ্রদাস সাহেবের ছেলে সজীব, যাকে সে খুব সহজেই তার জালে ফাঁসাতে পারে, এবং সে যে পরিকল্পনা উদ্দেশ্য তৈরি করেছিল তাতে সে সফল হতে পারে। সে তার প্ল্যান নিয়েছিল। এখন সে সজীবের ঘরে যায় এবং ঘর পরিষ্কার করে। সে এমনভাবে ঘর পরিষ্কার করে যেন ঘরে কাজকর্ম করার সময় সজীবের নজর তার উপর পড়ে। কাজের মেয়েটিও সজীবের দিকে চেয়ে মুচকি হাসতে শুরু করে। এখন আসলেই তাই ঘটে। সে তার উদ্দেশ্য সফল হতে দেখতে পায়। কারণ যখনই অঞ্জনা সেইভাবে ঘরে কাজকর্ম করত, তখন সজীব তার দিকে অদ্ভুত দৃষ্টিতে দেখত। এটা খুব ভালো করে বুঝত অঞ্জনা। কিছুদিন এভাবেই কেটে গেল। এখন সজীব ও অঞ্জনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করল। অঞ্জনা বুঝে গিয়েছিল যে তার সঠিক লক্ষ্যে পৌঁছে যাচ্ছিল। তার সাথে অনেক ভালোবাসা নিয়ে কথা বলত। একদিন রাতে যখন সবাই খেয়ে ঘুমিয়ে পড়ে, তখন অঞ্জনা রাত 11টার দিকে সজীবের ঘরে গিয়ে কড়া শব্দ করে, এত রাতে কে এসেছে? ভাবতে ভাবতে সজীব দরজা খুলে দেখে অঞ্জনা তার সামনে দাঁড়িয়ে আছে। সে বলে, হ্যাঁ, এত রাতে তুমি এখানে কেন? কি কারণে এখানে আসছো? অঞ্জনা বলেন, আমার শরীর ভাল লাগছিল না। আমি ঘুমাতে পারছিলাম না। ভাবলাম তুমি জেগে আছো, তাই তোমার সাথে কিছুক্ষণ কথা বলি। এরপর তাদের কথোপকথন এগোতে থাকে। তখন অন্ধকার, রাত, বন্ধ ঘরে দুইজন গল্প করতে শুরু করে। যদিও তাদের মনে আগে থেকে কিছু না কিছু চলতে থাকে। অঞ্জনা তখন বুঝতে পেরেছিল যে সজীব তার প্রেমে পড়ে গেছে। বন্ধুরা প্রতিদিন রাতেই অঞ্জনা সজীবের ঘরে চলে যেত এবং তারপর সজীব অঞ্জনার সাথে। এই ঘটনা প্রায় 1.5 থেকে 2 মাস ধরে চলতে থাকে। এখন তাদের সম্পর্ক এতটাই বেড়ে গিয়েছিল যেদিনেও অঞ্জনা সজীবের সাথে দেখা করত, সজীবের পরের দিন অঞ্জনাকে তার ঘরে ডাকলেন। সজীব অঞ্জনাকে জিজ্ঞেস করলেন, তোমাকে আমি একটা কথা বলতে চাই। তুমি আমার এই কথা কারো কাছে কোনোদিন বলবে না। অঞ্জনা বলল, ঠিক আছে সজীব, আপনি বলুন। আপনার কথা আমার কাছে গোপন থাকবে, কোনোদিন কেউ কিছু জানতে পারবে না। আপনি মন খুলে আমার সঙ্গে আপনার গোপন কথা শেয়ার করতে পারেন। আমি আপনাকে সাহস দিচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি নিঃসন্দেহে নির্ভয়ে আমার সঙ্গে আপনার কথা শেয়ার করতে পারেন। সজীব তখন বলল, অঞ্জনা, আমি তোমাকে যত টাকা লাগে আমি দিব। তোমার যত টাকার প্রয়োজন হয় তুমি শুধু একবার আমাকে বলবে যে সজীব, আমার টাকার প্রয়োজন, আমি তোমাকে টাকা দেব। কিন্তু তার বিনিময়ে আমি তোমার কাছে একটা অভিনয় চাই। অঞ্জনা তখন বলল, সজীব, আপনি বলুন, কি কিসের অভিনয়? কাজের মেয়েটি তখন বলল, সজীব, আমি আপনার সাথে সকল নাটক অভিনয় করতে পারব। কিন্তু আমার বাবা খুব অসুস্থ, তাই আমার অনেক টাকার দরকার। যদি আপনি আমাকে টাকা দেন তাহলে আপনার যে কোনো কথা আমি রাখব। শুধু অভিনয় তো? আমি কি পারবো অভিনয় করতে? আমি তো কখনো নাটক করিনি বা অভিনয় করিনি। তাহলে কি আমি সেই অভিনয় করতে পারব? আপনার যদি মনে হয় আমি অভিনয় করতে পারব, তাহলে তুমি আমাকে কিছু টাকা দিতে পারো। আর সেই টাকার বিনিময়ে তুমি যেখানে আমাকে নিয়ে যাবে, সেখানে আমি তোমার সাথে যাব। সজীব তখন কাজের মেয়েটিকে 50,000 টাকা দিয়ে বলল, আপাতত এই টাকাটা রাখো। কাজের মেয়েটি তখন বলল, সজীব, আমার 50,000 টাকা হলে চলবে না। আমার আরও কিছু টাকার দরকার। আপনি আমাকে 5 লাখ টাকা দিবেন। তাহলে আমার বাবাকে আমি সুস্থ করে তুলতে পারব। যদি আপনি আমাকে 5 লাখ টাকা দেন, তাহলে আপনি আমাকে যে অভিনয় বা নাটক বলবেন, আমি আপনার সাথে সেই অভিনয় বা নাটক করতে রাজি আছি। সজীব তখন একটু চিন্তায় পড়ে গেল যে এত টাকা আমার হাতে তো নেই, কিন্তু আমার মামার কাছে আছে। তখন সজীব মেয়েটিকে সান্ত্বনা দিয়ে বলল, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য 5 লাখ টাকার ব্যবস্থা করছি, কিন্তু তুমি আমার সমস্ত কথা রাখতে হবে। সজীব তার বাবাকে বলল, বাবা, আমার 5 লাখ টাকার দরকার। তার বাবা তাকে প্রশ্ন করল, এত টাকা তোর কেন প্রয়োজন? সজীব বলল, বাবা, আমি বলতে পারব না।
আমি এইটুকু জানি তুমি আমারে ৫ লাখ টাকা দাও। এত টাকা দিয়ে তুই কি করবি আমি না জেনে আমি তোকে টাকা দিতে পারব না। টাকাটা আমার ভীষণ প্রয়োজন, প্লিজ বাবা টাকাটা দাও। সজীবের বাবা তাকে ৫ লাখ টাকা দিয়ে দিল এবং সজীবের পিছু নিল। সজীবের বাবা ভাবল যে আমার ছেলে এই টাকাগুলো নিয়ে কি করে তা আমার জানতে হবে। তারপর টাকাটা নিয়ে যখন কাজের মেয়ের হাতে তুলে দিল, তখন সজীবের বাবা বিশ্বাসটা দেখল। পরের দিন সজীবকে তার বাবা ডেকে নীল বলল, তুমি কাজের মেয়েকে টাকা দিয়েছ কেন? সজীব কোনো কিছু না বলে ঘর থেকে বের হয়ে গেল। কাজের মেয়েকে গিয়ে বলল, তোমাকে তো আমি টাকা দিয়ে দিয়েছি, এখন তুমি আমার সাথে চলো। বন্ধুরা, ব্যস্ততার কারণে আজকের গল্পটি শেষ করতে পারলাম না। গল্পের পরবর্তী পার্ট আগামীকাল আপলোড দেওয়া হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।